আচ্ছা অর্ক, এই যে পাল্প ফিকশন নিয়ে এত কথা শুনি, সত্যি বলতে কি জিনিসটা ঠিক কি তা আমি পরিষ্কারভাবে জানি না। একটু সহজ করে বুঝিয়ে দিবি? আরে একদম, শোন তাহলে বলি। পাল্প ফিকশন বুঝতে গেলে কিন্তু আমরা গোয়েন্দা দিয়ে শুরু করব না, আমরা শুরু করব গল্পের ভিলেনকে দিয়ে। কারণটা কি জানিস? কারণ পাল্প ফিকশনের অন্যতম প্রধান আকর্ষণই ছিল ওই লার্জার দ্যান লাইফ ভিলেনদের উপস্থিতি। মানে হিরোকে যদি হিরো হতে হয় তাহলে ভিলেনকেও তো সেই মাপের হতে হবে, তাই না? তাকে হতে হবে ততটাই ক্রূর, নীচ আর শক্তিশালী, যাতে পাঠক প্রতি মুহূর্তে ভাবে এই বুঝি গোয়েন্দা হেরে গেল। কিন্তু না, শেষ পর্যন্ত সব বিপদ কাটিয়ে নায়কই জেতে। তবে ১৯৩০-এর দশকে, মানে ওই গ্রেট ডিপ্রেশনের সময়, একটা দারুণ ব্যাপার ঘটল। এক নতুন ধরনের ভিলেনের জন্ম হল। এরা ছিল অনেকটা রবিনহুডের মতো। দুর্নীতি করে বড়লোক হওয়া মানুষদের সম্পদ লুট করত, কিন্তু সাধারণ মানুষের গায়ে একটা আঁচড়ও লাগতে দিত না। আর স্বাভাবিকভাবেই সেই সময়ের বেকার, অনাহারে থাকা সাধারণ মার্কিন জনতা এদেরকে গোয়েন্দার থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল। আর সিরিজের মজাটা কি ছিল জানিস? এই ভিলেনরা কিছুতেই ধরা পড়ত না, আর ধরা পড়লেও শেষ মুহূর্তে ঠিক পালিয়ে যেত। এমনকি অনেক সময় পুলিশ যখন মিথ্যে অভিযোগে এদের ফাঁসাত, তখন এরা নিজেরাই গোয়েন্দা হয়ে আসল অপরাধীকে খুঁজে বের করত। বাহ, এটা তো বেশ মজার। ভিলেনদের এই দিকটা তো আমার জানা ছিল না। আচ্ছা, এই গল্পগুলোতে মেয়েদের চরিত্র কেমন ছিল? মানে তাদের কিভাবে দেখানো হতো? খুব ভালো একটা প্রশ্ন করেছিস। পাল্প ম্যাগাজিনের তৃতীয় স্তম্ভই ছিল মহিলা চরিত্র, আর তাদের বিবর্তনটা ছিল আরও নাটকীয়। দেখ, প্রথম দিকে তো পাল্পের গল্পে মহিলারা প্রায় ছিলই না। তারপর ৩০-এর দশক থেকে তাদের আগমন শুরু হলো, কিন্তু মূলত অসহায় প্রেমিকা বা সহকারী হিসেবে। এর পরে এলো সুন্দরী, মারাত্মক নারী ভিলেন বা ফেম ফাটালের যুগ, আর সবশেষে ৪০-এর দশকে এসে তারা গোয়েন্দা এবং পুরুষের সমান শক্তিশালী চরিত্রে পরিণত হল। প্রথম দিকের লেখকদের কলমে মহিলারা ছিল হয় একেবারে নিষ্পাপ, নয়তো খারাপ মেয়ে। তাদের উপর যাই অত্যাচার হোক না কেন, লেখকদের মানসিকতা ছিল দে গট হোয়াট ওয়াজ কামিং টু দ্যাম, মানে তাদের যা প্রাপ্য তাই তারা পেয়েছে। ভাবা যায়। তার মানে এদেরকে শুধুই আকর্ষণীয় করে দেখানো হতো? একদম। স্পাইসি ডিটেকটিভসের মতো ম্যাগাজিনগুলোর প্রচ্ছদ দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সুন্দরী মহিলাদের লো কাট পোশাকে দেখানো হতো, কারণ এদের প্রধান পাঠক ছিল তরুণ, শ্রমজীবী পুরুষ, আর তাদের আকর্ষণ করার এটাই ছিল সহজ রাস্তা। বাপরে, পাল্প ফিকশনের পেছনে তো এত ইতিহাস লুকিয়ে আছে। আচ্ছা, এই ধারার সবচেয়ে বিখ্যাত লেখক কারা ছিলেন? নিশ্চয়ই কেউ তো ছিলেন যারা এই ধারাটাকে তৈরি করেছেন। হ্যাঁ, ঠিক ধরেছিস। এই হার্ডবয়েল্ড ডিটেকটিভ জনরাকে দুজন লেখক প্রায় একা হাতে তৈরি করেছেন। প্রথমজন হলেন ড্যাশিয়েল হ্যামেট। তার লেখার সবচেয়ে বড় শক্তি ছিল বাস্তবতা, কারণ তিনি নিজে একসময় পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সিতে গোয়েন্দা হিসেবে কাজ করতেন। তার সেই সত্যিকারের অভিজ্ঞতা থেকেই ১৯২৯ সালে জন্ম নেয় রেড হারভেস্ট। আর এ একটা বই যে বিশ্ব সিনেমার ওপর কতটা প্রভাব ফেলেছে তা ভাবা যায় না। জাপানের বিখ্যাত পরিচালক কুরোসাওয়ার ইয়োজিম্বো থেকে শুরু করে ক্লিন্ট ইস্টউডের ডলাস ট্রিলজির মতো কাল্ট ছবি, সব কিছুর অনুপ্রেরণা এই রেড হারভেস্ট। বইটার প্রথম লাইনটাই কিংবদন্তি তুল্য। এটা বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা শুরুর লাইন হিসেবে পরিচিত। ভাব একবার, কি অসাধারণভাবে একটা লাইন দিয়েই পুরো গল্পের পরিবেশটা চোখের সামনে ভাসিয়ে তোলা হয়েছে। আর দ্বিতীয় কিংবদন্তি হলেন রেইমন্ড চ্যান্ডলার। তার শ্রেষ্ঠ কাজ হল ১৯৩৯ সালে লেখা দ্য বিগ স্লিপ। বিগ স্লিপ নামটার একটা গভীর মানে আছে। এটা তখনকার দিনের একটা আমেরিকান স্ল্যাং ছিল, যার অর্থ হল মৃত্যু। নামটা শুনলেই বইটার অন্ধকার, দুর্নীতি আর মৃত্যুর আবহের একটা ইঙ্গিত পাওয়া যায়। এই বইতেই আমরা প্রথম ফিলিপ মার্লো নামের আইকনিক গোয়েন্দাকে পাই। চ্যান্ডলারের লেখার ধরনটাই ছিল এমন, যা একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি করত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তিনি তার আগে লেখা কয়েকটি ছোট গল্পকে একসাথে মিশিয়ে এই অসাধারণ উপন্যাসটা তৈরি করেছিলেন। দারুণ তো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই বইগুলো কি বাঙালি পাঠকদের কাছে পরিচিত? আমি তো এদের নাম খুব একটা শুনিনি। শার্লক হোমস বা পোয়ারো ছাড়া আর কিছু তো তেমন পড়াই হয় না। এটাই তো দুঃখের কথা। বাঙালি পাঠকরা গোয়েন্দা গল্প ভালোবাসলেও ভালো অনুবাদের অভাবে বিদেশি গোয়েন্দা বলতে শার্লক হোমস আর পোয়ারোতেই আটকে ছিল বহু বছর। হ্যামেট বা চ্যান্ডলারের মতো লেখকদের কাজগুলো তাদের কাছে প্রায় পৌঁছায়নি বললেই চলে। তবে ভাগ্য ভালো যে এখন পরিস্থিতি বদলাচ্ছে। রিজু গাঙ্গুলির মতো অনুবাদক এই সেরা কাজগুলোকে বাংলা ভাষায় নিয়ে এসেছেন। আর শুধু এই দুটো বইই নয়, আরও অনেক ক্লাসিক হার্ডবয়েল্ড এখন বাংলায় পাওয়া যাচ্ছে।
আর তার অনুবাদগুলো এতটাই সুন্দর আর ঝরঝরে যে যারা মূল ইংরেজি বইটা পড়েনি তারাও আসল লেখার স্বাদটা পুরোপুরি পাবে। বলতে গেলে বাংলা সাহিত্যে একটা বড় শূন্যস্থান পূরণ হয়েছে এর মাধ্যমে। তাই শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যায়, আমরা কি এখনও শুধু হোমস আর পোয়ারোতেই আটকে থাকব, নাকি তাদের বাইরে যে গোয়েন্দা সাহিত্যের বিশাল রোমাঞ্চকর জগৎটা আছে সেদিকেও পা বাড়াব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।